ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। আক্রান্ত না হলে প্রতিবেশী দেশে আক্রমণ করবে না ইরান। রাতে বড় হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রে। দুটো তিনটে স্টেশনে গেছে, তার তেল নাই তাই বলছে। সব জায়গায় অ্যাভেলেবেল দিচ্ছে না, এখান থেকে দিচ্ছে। ওভারলোড করি মানুষে এতগুলো তেল পরিমাণ নিচ্ছে। গভর্নমেন্টের এখানে অ্যাভেলেবেল তেল আছে। জ্বালানি নিয়ে শঙ্কায় পাম্পে গাড়ির সারি, বাড়তি চাহিদায় সীমা বেঁধে দেয় বিপাকে অনেকে। উদ্বিগ্ন না হওয়ার আহ্বান মন্ত্রীর। আসছে আরো দুটি জাহাজ, আরও দুটো ভ্যাসেল আসছে 9 তারিখে। সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পরিকল্পিত জাকাত বন্টনে 10 থেকে 15 বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব। এতিম ও আলেমদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রী। রমজানকে লাভ লোভের মাস না করার আহ্বান। জনপ্রত্যাশা পূরণে বিএনপির এমপিদের প্রশিক্ষণ। সংসদকে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বের করার প্রত্যয়। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন। খালের গলা টিপে মারছে ওয়াসাও। অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনি ব্যবস্থা নেবে ঢাকা উত্তর সিটি। আশ্রয় প্রশ্রয়দাতাদের কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। ধর্ষণকারীরা নয়, ধর্ষণের শিকার কিশোরীকে হত্যা করেন সৎ বাবা। অপমান থেকে মুক্তি পেতেই খুনের পরিকল্পনা। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং ছুটির দিনে সকাল থেকে জমজমাট ঈদ কেনাকাটা। বিপণী বিতানে ক্রেতার ভিড়। প্রাধান্য পাচ্ছে আরামদায়ক পোশাক ও জুতা। দিনভর ভালো বিক্রির আশা। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোতেও আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। এদিকে তেহরানের বিমানবন্দর সহ সরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে পাল্টা আক্রমণ না করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। রাতে ইরানে ভয়াবহ বোমা বর্ষণের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। শনিবার ভোরে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানিয়েছে আইডিএফ। হামলা অব্যাহত রয়েছে কাতার, বাহরাইন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতেও। তেল ক্ষেত্র ও বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। তবে প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে ইরান সেখানে পাল্টা আক্রমণ চালাবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। গত কয়েকদিন হামলা চালানোর জন্য ক্ষমা চেয়েছেন পেজেশকিয়ান। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সেনাবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে, তাদের নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস, তাদের নেতারাও নেই। নেতৃত্বের 2 ধাপ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে এ যাবৎকালের সর্ববৃহৎ বোমা হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। আমাদের সবচেয়ে বড় বোমা অভিযান হবে এবং আমরা ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের ওপর সর্বাধিক ক্ষতি করার পরিকল্পনা করছি। তেল আবিব ওয়াশিংটনের যৌথ হামলায় তেহরানে বেড়েই চলেছে প্রাণহানি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত অভিযোগ করেন দেশ দুটি জনবহুল বেসামরিক এলাকায় এবং অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এদিকে লেবাননেও অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। রাইসা জান্নাত, সময় সংবাদ। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আমরা দেখলাম যে আসলে যুদ্ধ তো এখন ইরান, ইসরায়েল এবং যেই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট সেখানে হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন কি আসলে নিরূপণ করা গেছে বা কি অবস্থা? ধন্যবাদ রাব্বি। এই মুহূর্তে কিন্তু পাল্টাপাল্টি হামলা আজও অব্যাহত রয়েছে। এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে 2 পক্ষেরই। আমরা একটু দেখে নিই এই বিষয়ে, আমাদের কাছে তথ্য আছে, আমরা দেখে নিই। এই মুহূর্তে যে
ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণের দিক থেকে কিন্তু ইরানেরই বেশি ক্ষতি হয়েছে, যেটা স্পষ্ট হচ্ছে। সেখানকার রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় কিন্তু ইরানের কেবল আবাসিক ভবন ক্ষতি হয়েছে 5,335টি, বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে 1,041টি এবং চিকিৎসা কেন্দ্র ক্ষতি হয়েছে 14টি। আরও কিছু তথ্য আছে যে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতি হয়েছে, কিন্তু 65টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি বিষয় যে রেড ক্রিসেন্ট যারা উদ্ধার অভিযান চালাচ্ছে ইরানে হামলায় হতাহতদের উদ্ধার করছে, তাদেরকেও কিন্তু টার্গেট করে হামলা চালানো হচ্ছে এবং তাদের 13টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি হলো ক্ষয়ক্ষতির চিত্র এখন পর্যন্ত। তবে এই ভয়াবহতা হয়তো আরও পাওয়া যেতে পারে, সেটা যুদ্ধের পরবর্তী সময়ে বোঝা যাবে। এখন পর্যন্ত যুদ্ধকালীন সময় এই তথ্যগুলো রয়েছে। আরেকটু দেখতে চাই যে এই মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাতের ক্ষেত্রে কিন্তু আজকে যে পেজিশকিয়ান কিন্তু কথা বলেছেন, তিনি বলেছেন যে ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সেই হামলার কিন্তু কারণে কিন্তু বাংকারে লাখ লাখ ইসরায়েলি কিন্তু প্রতিদিনই যাচ্ছে এবং তাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে। সাধারণ যে পরিবেশ, আমরা জানি যে গাজায় যখন যুদ্ধ ছিল তখন কিন্তু ইসরায়েলে কোনো ধরনের প্রভাব পড়েনি, তারা স্বাভাবিক কার্যক্রম করেছে, তাদের জীবনযাপনে কোনো প্রভাব পড়েনি। কিন্তু এই যুদ্ধ কিন্তু একদম পরিবর্তন করে দিয়েছে। ইরান কিন্তু পাল্টা আঘাত হানছে ইসরায়েলে, যার কারণে সেখানকার মানুষের জীবনযাপন বেশ কঠিন হয়ে গেছে। আরেকটি বিষয় যে আমরা আজকেও জানি যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো হবে না। পেজিশকিয়ান বলেছেন, প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে, মানে ওই দিক থেকে যদি ব্যবহার করে যদি হামলা না হয় তাহলে তারা হামলা চালাবে না। কিন্তু আমরা জানি দুবাই এবং বাহরাইনে আজও ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আরও কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই। সেটি হলো যে আপনার এই যে তেহরান এবং ইস্পাহানে পাল্টা হামলা চালানো হয়েছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দফায় দফায় হামলা চালানো হয়েছে এবং হামলাগুলো ব্যাপক আকারে রয়েছিল এবং এই হামলা যুদ্ধ অব্যাহত রাখার জন্য কিন্তু অস্ত্রের টান পড়েছে, গোলাবারুদের মজুদে টান পড়েছে ইসরায়েলের। সেই মুহূর্তে জরুরি ভিত্তিতে কিন্তু সেক্ষেত্রে আওলাদ যদি আমরা একটু যাই যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে বলা হলো যে আরো কঠোর হামলার কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমি সেই কথা বলে যাচ্ছি যে কঠোর আঘাত হানার কথা হয়েছে এবং এটা আজকে রাতেই বলা হয়েছে। এবং ট্রাম্প তার নিজস্ব যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই সোশ্যাল মিডিয়া ট্রুতে তিনি বলেছেন যে আজকে রাতে তারা ভয়ঙ্করভাবে আঘাত আনবে এবং পেজিশকিয়ান যে কথা বলেছে তারা প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাবে না, ট্রাম্প সেটাকে ট্রল করেছে। ট্রাম্প বলেছে যে পেজিশকিয়ান এই বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি পরাজয় মেনে নিলেন, তিনি যে প্রতিবেশী দেশগুলোর কাছে পরাজয় হয়েছেন সেটি তিনি বলেছেন। কিন্তু পেজিশকিয়ান কিন্তু বলেছে যদি হামলা না হয়, যদি হামলা হয় তাহলে কিন্তু তারা পাল্টা আঘাত আনবে। আমাদের কাছে আরও কিছু তথ্য আছে। আরেকটি বিষয় সেটি হলো দুবাই এবং দোহা বিমানবন্দর কিন্তু আংশিক চালু ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে কিন্তু হরমুজ প্রণালী খোলা থাকবে বলা হয়েছে ইরানের পক্ষ থেকে। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোতে তারা হামলা চালাবে। আরেকটি বিষয়, এই যে পেজেশকিয়ান যে কথা বলেছেন, তিনি যে আশ্বাস দিয়েছেন, অর্থাৎ কিন্তু তার উল্টোর চিত্র আমরা দেখতে পেলাম যে একটি তেলবাহী ট্যাঙ্কার, মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে এই ঘোষণার পরপরই। এর প্রভাবে কিন্তু বাংলাদেশেও কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যেহেতু জ্বালানি তেলের বিশ্বের চাহিদার মোট চাহিদার 20% পূরণ করা হয়, যার কারণে কিন্তু বাংলাদেশেও তার একটু প্রভাব পড়েছে বিভিন্ন জায়গায়। আতঙ্কে প্রভাব বলতে আমি এই সরকার বলছি, তেলের কিন্তু জ্বালানি সংকটের বর্তমানে বাংলাদেশে কোনো সংকট নেই, কিন্তু মানুষ এই যুদ্ধের প্রভাবে আতঙ্কে জ্বালানি মজুদ করার চেষ্টা করছে, তারা বিভিন্ন তেলের পাম্পে ভিড় করছেন। রাব্বি, এ সংক্রান্ত আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে নিতে চাই। রাজধানীর বিজয় সরণি থেকে আসাদ গেট পর্যন্ত কয়েক কিলোমিটার লম্বা সারি, ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরসাইকেল, পেট্রোল পাম্প থেকে জ্বালানি সংগ্রহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। এখানে আছি 2 ঘন্টা সিরিয়ালে বসে। সাভারে গেছিলেন, ওখানে আর অনেক লম্বা সিরিয়াল, ওখানে দেখে তারপর আবার এখানে চলে এসেছি। মধ্যপ্রাচ্য সংঘাতকে কেন্দ্র করে সংকটের আশঙ্কায় জ্বালানি তেল বিক্রি সীমা বেঁধে দিয়েছে সরকার। জ্বালানি সংগ্রহের সময় চালক, পাম্প কর্মীদের সঙ্গে হচ্ছে বাকবিতণ্ডাও। তবে আইন মেনেই নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দিচ্ছে পাম্পগুলো। এখনো পাম্পে যাইতে পারি নাই, ওনারা শুনছি যে 1500 টাকার তেল দিচ্ছে। যাই দেয় তার উপরে আমরা নির্ভর করতে হবে। সংকট হবে না না হবে এটা এই দেশে বলা যায় না, কারণ এই দেশে হুজুগে বাঙালি। এদিকে বিক্রি সীমার কারণে দূরপাল্লার চালক যেমন চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না, তেমনি সরকারি হিসাবের জ্বালানি পেতেও সময় লাগছে কয়েক ঘন্টা। 2-3 স্টেশনে গেছে,
তেল নাই তাই বলছে। ফকিরা পুলিশ স্টেশন, ওইখানে গিয়ে আসলে খুব হয়রানির শিকার হয়েছে, আমাদের ঢুকতে দেয়নি। রাজধানীর শাহবাগ, পরিবাগ, তেজগাঁও ও নীলক্ষেত এলাকায় ফিলিং স্টেশনগুলোতেও যানবাহনের ভিড়ে সংলগ্ন সড়কগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজট। সেই সকাল 7টা থেকেই মানুষ তারও আগ থেকে আসতেছে, কিন্তু লাইন কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না। এদিকে ঢাকার বাইরেও পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। কোনো কোনো পাম্পে সীমিত করা হয়েছে বিক্রি, আবার জ্বালানি সংকটে বন্ধ করা হয়েছে অনেক পাম্প। ওনারা তো বলছে ওনাদের স্টক শেষ, সারা রাত ওনারা তেল দিয়েছে। সব জায়গায় অ্যাভেলেবেল দিচ্ছে না, এখান থেকে দিচ্ছে। ওভারলোড করি মানুষে এতগুলো তেল পরিমাণ নিচ্ছে, এটা বলার বাইরে। গভর্নমেন্টের এখানে অ্যাভেলেবেল তেল আছে, গাড়ি জাহাজও আসতেছে ইনশাল্লাহ। সংকটকে পুঁজি করে জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি জোরদার করেছে বিজিবি। দেশে জ্বালানি পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা প্রতিবেদনটি দেখলাম। আবার কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে হয়েছে যে আতঙ্কে মানুষ কিন্তু না জেনে না বুঝে অযথা ভিড় করছে এবং প্যানিক সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এ ব্যাপারে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনো ধরনের জ্বালানি সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। এছাড়া এই আগামী মাসে আরও তেল আসবে। এ সংক্রান্ত আমাদের প্রতিবেদন আরেকটি রয়েছে, আমরা দেখে নিতে চাই। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সংকট হতে পারে দেশেও, এমন শঙ্কায় জ্বালানি তেল নিয়ে হুলস্থুল কাণ্ড দেশ জুড়ে। বাড়তি তেল নেয়ার প্রবণতায় কোথাও কোথাও বন্ধই হয়ে গেছে ফিলিং স্টেশন। জ্বালানি তেলের প্রাপ্যতা নিয়েও জনমনে নানা প্রশ্ন। মাঠের পরিস্থিতি যখন এমন, তখন অভয় দিয়ে সরকার বলছে তেলের মজুদ নিয়ে কোনো শঙ্কা নেই। সূত্র জানাচ্ছে এখনও ডিজেলের মজুদ আছে 15 দিনের মতো, ফার্নেস ওয়েল চলবে আরও 50 দিন। চলতি মাসেই পাইপলাইনে আছে বেশ কিছু চালান। সোমবার দেশে নোঙ্গর করবে তেলবাহী 2টি জাহাজ। এছাড়া মাসের শেষ দিকে আরও 3টি চালানে প্রায় 1 লাখ টন ডিজেল ও 20,000 টন জেট ফুয়েল আসার কথা। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের কাছে সার্বিক জ্বালানি পরিস্থিতি অবহিত করেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তারা। পরে জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের বলেন, আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়টা রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টা ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। সংকট এড়াতে বিকল্প উৎসে সরকার নজর রাখছে বলেও জানাচ্ছেন নীতি নির্ধারকরা। আমাদের এলএনজি, এলপিজি সকল ধরনের তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী দিনগুলোতে যেন কোনো সংকট না ঘটে সে কারণে আমরা বিকল্প উৎস থেকে আমরা কাজ করছি। ফিলিং স্টেশনগুলোতে তেল কেনা বেচায় অনিয়ম ঠেকাতে রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে বলেও জানান মন্ত্রীরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা প্রতিবেদনটি দেখলাম। এই প্রতিবেদনের এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটি বলা আছে সংকটের কোনো কারণ নেই। আমরা একটু তথ্য আছে, সেই তথ্যগুলো একটু দেখতে চাই। যে আজকে আমরা যে প্রতিবেদনটিতে যেমনটি দেখলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সাশ্রয় করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এবং বিকল্প যে বাজার ব্যবস্থা রয়েছে হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্য ছাড়াও অন্য যে বাজারগুলো খোলা রয়েছে, প্রতিবেশী দেশ রয়েছে বা অন্যান্য যে দেশগুলো রয়েছে, সেখান থেকে বিকল্প চাহিদা পূরণের জন্য সরকার কিন্তু যথেষ্টভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া কিন্তু আমরা জানি যে বাড়তি চাহিদা সীমা, অর্থাৎ আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো তেল সংগ্রহ করতে পারবেন না, তেমন একটা নিয়ম করে দিয়েছে। এই নিয়মটা করার কারণে অপচয় হবে না। সরকার কিন্তু তদারকি করার ব্যবস্থা করছে এবং বাড়তি যেন প্যানিক সৃষ্টি না হয় সে ব্যাপারে কিন্তু আরেকটু রয়েছে। আরেকটু জিনিস যে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, যা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, এবং সেই সঙ্গে কিন্তু তারা বলেছে যে চাহিদা মেটাতে সঙ্গে সঙ্গে যেটা করা দরকার সেটা করবে, তারা করবে, এবং ভবিষ্যতেও যে চাহিদা রয়েছে ভবিষ্যতে আরও সময় মতোই জ্বালানি সরবরাহ করা হবে। রবিল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েল আক্রমণ যে করল ইরানে, এবং সেই ক্ষেত্রে ইরানের ক্ষয়ক্ষতি এবং মধ্যপ্রাচ্য সংঘাতের সামগ্রিক পরিস্থিতি, একই সাথে জ্বালানি ক্ষেত্রে বিশ্ব এবং বাংলাদেশের প্রভাবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। এবার যাচ্ছি আমার হাতে থাকা অন্য খবরে। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার অনুষ্ঠানে তিনি বলেছেন, পরিকল্পিত জাকাত বন্টনে 10-15 বছরে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। এ সময় রমজানকে লাভ আর লোভের মাস বানিয়ে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।
রমজানে প্রায় প্রতিদিনই সরকার ও রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে ইফতারের আয়োজন করে থাকে। তবে এবছর দেশের চলমান বাস্তবতা ও বৈশ্বিক পরিস্থিতির কারণে জাঁকজমক আয়োজন থেকে বেশ দূরে বিএনপি ও তার সরকার। এবার সেই বার্তাই উচ্চারিত হলো খোদ সরকার প্রধানের বক্তব্যে। দেশের বর্তমান বাস্তবতায় এবং একই সাথে সমগ্র বিশ্বের বাস্তবতায় এবার আমাদেরকে একটু দেরি করেই আপনাদের সঙ্গে ইফতারের আয়োজন করতে হয়েছে। শনিবার বিশিষ্ট আলেম, ওলামা, মাশায়েখ ও এতিমদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার মাহফিলের আয়োজন করে সরকার প্রধান। এতে মিতব্যয়ী জীবনাচরণের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং তুচ্ছতা সাধনের অংশ হিসাবেই এবারের রামাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রামাদানে হয়তো আজকের শেষ ইফতার মাহফিল আমাদের। দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রতি বছর হতদরিদ্র 5 লাখ পরিবারকে 50,000 থেকে 1 লাখ টাকা জাকাত দেওয়ার পরিকল্পনা আছে সরকারের। হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। রমজানের পবিত্রতা রক্ষায় লাভ লোভ পরিহার করতে আহ্বান জানান তারেক রহমান। বলেন, মানুষের কষ্ট লাঘব করতে সবার সহযোগিতা প্রয়োজন। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত, বরকত, সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। জনগণের কল্যাণে সরকারের প্রতিটি কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়নে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস আজ। রাজনৈতিক নানা অস্থিরতায় 2007 সালের এই দিনে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করেছিল সেনা সমর্থিত 1-11 সরকার। 1.5 বছর কারাবন্দী থাকা অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন তারেক রহমান। সেই দিনগুলোর কথা জানাচ্ছেন আহমেদ সালেহীন। উত্তাল জনসমুদ্রে মহানায়কের আগমন ঘিরে দেশব্যাপী উন্মাদনায় ভেসেছিল সেদিন। কোটি মানুষের ভালোবাসায় বিশ্ব জেনেছিল 56,000 বর্গমাইলের নতুন কাণ্ডারি এসেছেন লাল সবুজের বাংলাদেশে। দুচোখ ভরা স্বপ্ন আর দেশ পুনর্গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এক নাবিকের এমন উপস্থিতি জানান দিয়েছিল বদলে যাচ্ছে বাংলাদেশ। তবে যাকে ঘিরে এত আলোচনা, জিয়া পরিবারের সন্তান সেই তারেক রহমানের পেছনের 17 বছরের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসানে তার দল, সমর্থক ও অনুসারীরা স্বস্তি পেলেও বিভীষিকাময় দিনগুলো পাড়ি দিতে হয়েছে পুরো জিয়া পরিবারকেই। 2007 সাল রাজনৈতিক অস্থিরতা ও অরাজকতার মধ্য দিয়ে 11ই জানুয়ারি ক্ষমতায় আসে সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সে বছরের 7ই মার্চ ভোররাতে আলোচিত 1-11 সরকার বিনা ওয়ারেন্টে ঢাকার মইনুল রোডের বাসভবন থেকে আটক করে তারেক রহমানকে। দেশি বিদেশি ষড়যন্ত্রে রাজনীতি থেকে সরিয়ে দিতে তার বিরুদ্ধে দেয়া হয় একে একে 13টি মামলা। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে তাকে নেওয়া হয় ডিটেনশনে। 6 দফায় 13 দিনের রিমান্ডে নিয়ে করা হয় অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। দেশ ও রাজনীতি ছাড়ার চাপ দেওয়া হয় তাকে। 2007 সালের 28শে নভেম্বর আদালতের কাঠগড়ায় তারেক রহমান নিজেই তার উপর নির্যাতনের বর্ণনা দেন। বারবার রিমান্ডের নামে নির্যাতনের এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে 2008 সালের 31শে জানুয়ারি পিজি হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকদের দেয়া মেডিকেল রিপোর্টে বলা হয়, নির্যাতনে তারেক রহমানের মেরুদণ্ডের 2টি হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে কয়েকটি হাড়, কমেছে মেরুদণ্ডের 33টি হাড়ের দূরত্ব। চোখ ও হৃদযন্ত্রের নানা সমস্যার কথা উল্লেখ করা হয় সেই রিপোর্টে। স্বাস্থ্যের অবনতি হতে থাকলে রাজপথে আন্দোলনের চাপে 1-11 সরকার মুক্তি দিতে বাধ্য হয় তারেক রহমানকে।
2008 সালের 3রা সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ তারেক রহমানকে নেওয়া হয় যুক্তরাজ্যে। নির্বাসিত জীবনের শুরু থেকে শেষ অবধি যুক্তরাজ্যেই থাকতে হয় তাকে। 1/11 সেনা সমর্থিত সরকার চলে গেলেও পরবর্তী 15.5 বছর আওয়ামী লীগ শাসনামলে আর দেশে ফেরা হয়নি তারেক রহমানের। এমনকি 80-র অধিক মামলা দেওয়া হয় তার বিরুদ্ধে। আদালতকে ব্যবহার করে তার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা জারি করে শেখ হাসিনার সরকার। এর মাঝেই হারাতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। ষড়যন্ত্রমূলক মামলায় 2018 সালে বন্দী করা হয় মা বেগম খালেদা জিয়াকে। বন্দী অবস্থায় নানা রোগে আক্রান্ত হন বেগম জিয়া। তাকে বঞ্চিত করা হয় উন্নত চিকিৎসা থেকে। 2024 সালের জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন নিয়ে 2025-এর শেষে দেশে প্রত্যাবর্তন করেন জিয়া পরিবার ও বিএনপির কাণ্ডারি তারেক রহমান। অসুস্থ চিত্রে শপথ করিতেছি যে দেশি বিদেশি ষড়যন্ত্রে যাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছিল তার প্রতিপক্ষরা, সেই তারেক রহমান জীবন যুদ্ধে সংগ্রাম করে নির্বাসিত জীবন থেকে উঠে আসেন ক্ষমতার শীর্ষবিন্দুতে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। চাঁদা না দেয়ায় স্ত্রীর সামনে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা। কক্সবাজারে অভিযুক্তদের ধরতে অভিযানে পুলিশ। সদর হাসপাতাল লিফটের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার। সংসদে অতীতের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি সরকার। গুলশানে দলীয় এমপিদের কর্মশালার এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জনপ্রত্যাশা পূরণে দেয়া হচ্ছে প্রশিক্ষণ, আর প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ত্রয়োদশ সংসদে বিজয়ী 296 সংসদ সদস্যের মধ্যে 219 জনই নতুন। আর বিএনপি থেকে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন 146 এমপি। সংসদের কার্যপ্রণালী ও বিধিবিধান সম্পর্কে ধারণা দিতে 2 দিনের কর্মশালায় শেষ দিনে অংশ নেয় ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের এমপিরা। মাননীয় সংসদ সদস্য প্রশিক্ষণের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, পুরনো সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় বিএনপি সরকার। ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এই রকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেব। বিএনপি একটি কার্যকর সংসদ উপহার দিতে চায় উল্লেখ করে নতুন এমপিরা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। আর তথ্যমন্ত্রী জানান, রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন, এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিকেলে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সংসদ সদস্যদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শেষ হয় বিএনপির বিশেষ এই কর্মশালা। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরোধী জামায়াতে ইসলামী একই সঙ্গে সকল জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষার প্রতিও অঙ্গীকারাবদ্ধ। সন্ধ্যায় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে এই কথা বলেছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আরও বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও বিশ্বব্যাপী শান্তি রক্ষার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার দলের। Please be bestow your special assistance to make this world calm and comfortable to live every human being here. And please be bestow your help and divine assistance to Bangladesh to maintain a peaceful civil country which will be comfortable for every citizen. খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রথম দেওয়া হবে নোটিশ, তাতে কাজ না হলে দেওয়া হবে আইনি ব্যবস্থা। জলাবদ্ধতা মশার উপদ্রবের অন্যতম কারণ হিসেবে খালের দূষণ দখলকে চিহ্নিত করে এবার জোরে সোরে মাঠে নামছে ঢাকা উত্তর সিটি। বুলবুল রেজা রিপোর্ট।
মিরপুর এলাকার 22টি খাল, প্যারিস খাল, সাংবাদিক কলোনি খাল মিলেছে 60 ফিট খালের সঙ্গে। পাখির চোখে দেখলে এগুলোকে এখন আর কোনোভাবেই খাল বলে চিহ্নিত করা যায় না। দূষণার দখলে প্রতিটি খাল পরিণত হয়েছে নালায়। এসব এলাকা পুরোটাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায়। আমরা ছোটবেলাতে শুনে আইছি এই খালটা 30 ফিট, খাল তো ড্রেন হয়ে গেছে সামনে দা, ওই সামনে গেলে 6 ফিটও নাই খাল। ড্রেনের সাথে যাদের পারে তারাই হয়তো আরো বৃদ্ধি করে এটা দখলের চেষ্টা করতেছে। প্যারিস খালের এক পাশে গড়ে উঠেছে বস্তি, আরেক পাশে শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট সহ বহুতল ভবন। বেসরকারি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান তো আছেই, সেই সঙ্গে ওয়াসা দখল করেছে খালের একাংশ। শুধু আধা ঘন্টা যদি বৃষ্টি হয়, যে খালগুলো আছে সব জায়গার তলায় যায়, তলায় এবং উপরে রোডের মধ্যে উপচে পড়ে পানি হওয়ার পরে মানুষ কিন্তু পানিতে ভাসে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে করা হবে, যাতে ভবিষ্যতে এই উদ্ধারকৃত জমি এবং খালগুলো আবার পুনরায় দখল না হয়ে যায়। এটা একটা চ্যালেঞ্জ। এলাকার লোকজন বলছেন জলাবদ্ধতা তাদের প্রধান সমস্যা, আর সেজন্য দায়ী করছেন খালগুলোর দখল আর দূষণকে। এই খালের যে ময়লাগুলো সব আসে, ময়লাগুলো কি করে এখান থেকে উঠে আবার পাড়ে রাখে, পাড়ে রাখলে কি হয়, আধা ঘন্টা পরে আবার খালে পানিগুলো পড়ে যায়। এই খালটা একবার হয় নাই সরকারের পক্ষ থেকে, না হওয়ার কারণেই এই জলাবদ্ধতা। খালটা শুরু হয়ে গেছে, একবারে ওনারা দখল করে ফেলছে। এই কারণে এই ময়লাগুলো আস্তে আস্তে ওই হ্যাভেন্সির পিছনে গিয়ে জমে, আস্তে আস্তে সব ময়লা এই আপনার পুরো খাল এই পাশটা জ্যাম হয়ে যায় আর কি। এটি রাজধানীর মিরপুরের প্যারিস খাল। এই খালের দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা এবং বস্তি। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই খালেই তাদের ময়লা আবর্জনা ফেলে থাকেন। যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিয়েছেন তাদের দাবি, এই এক সপ্তাহ না যেতেই আবারও এই খালের যে প্রবাহ রয়েছে অর্থাৎ পানির প্রবাহ সেটি বন্ধ হয়ে যাবে এই ময়লা আবর্জনার কারণে। প্রশ্ন হচ্ছে তাহলে এর সমাধান কি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বলছেন সমাধান আছে, যে কোনো মূল্যে উদ্ধার করা হবে খাল, ফিরিয়ে আনা হবে স্বাভাবিক পানি প্রবাহ। আমরা আশা করি তাদেরকে একটা ব্যবস্থা করার মাধ্যমে আমরা উচ্ছেদটা করতে চাই, কারণ মানবিক কারণে এই কাজটা আমাদেরকে করতেই হবে। তারা দীর্ঘদিন তাদের হয়তো বাসস্থান নেই, কিংবা যারা বাসস্থান আছে এলাকায় তাদের থাকার মতো বাসস্থান আছে, তারপরও অবৈধ স্থাপনা যারা তৈরি করেছে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা হবে। দখলদার চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। এই চক্রের সাথে রাজনীতিবিদ কারা জড়িত ছিল, কারা সমাজে প্রভাবশালী ছিলেন, কারা পুলিশ, কারা ডিসি, কারা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, কারা সিটি কর্পোরেশন রাজুকের কর্মকর্তা আছেন, এই পুরো চক্রটাকে চিহ্নিত করা দরকার। এর আগেও একাধিকবার খালের দুপাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সুবিধামতো সময়ে দখলদাররা আবারও ফিরে আসে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে নেপালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে জেনজি সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। অলিকে হারানো বালেন্দ্র প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেপালিদের শুভেচ্ছা মোদি। এবার বাণিজ্যের খবর। জমজমাট রাজধানী বিপণী বিতানগুলো নতুন পোশাক কেনার পর এবার ক্রেতারা ছুটছেন জুতার দোকানে। ছেলেদের পছন্দ পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং লোফার, আর মেয়েরা খুঁজছে পছন্দের হাই হিল। ঈদ আনন্দ বাড়িয়ে তুলতে অন্যতম অনুষঙ্গ পোশাক, তাই সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিং মলগুলো। অনেকেরই এরই মধ্যে পোশাক কেনা শেষ। পোশাকের সঙ্গে মিলিয়ে তাই জুতা কেনায় ব্যস্ত কেউ কেউ। ফ্যাশন, আরাম আর ট্রেন্ডকে প্রাধান্য দিয়ে বাছাই করছেন কাঙ্ক্ষিত জুতা। মেয়ের জন্য জুতা কিনতে এসেছি, নিজের জন্য কিনবো। ছেলের জন্য জুতা, আমার মেয়ের জন্য জুতা। আমার ড্রেস কেনা হয়ে গেছে, এখন জুতো দেখি। মেয়েদের পছন্দের তালিকার শীর্ষে হাই হিল, আরামকে প্রাধান্য দিয়ে কেউ কেউ আবার খুঁজছেন ফ্ল্যাট স্যান্ডেলও। অ্যাজ আমার হাইটটা একটু বেশি, তো আমি একটু নিচু জুতা, একটু শু টাইপস দেখতে যাচ্ছিলাম। কমফোর্টটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, ডে টু ডে যাতে হচ্ছে ভালোভাবে একটু পরা যায়। পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে এবার ছেলেদের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাচ্ছে লোফার কিংবা হাফ শু। পায়জামার সাথে যেটা ম্যাচ করে এই ধরনের জুতা কিনব, মানে পাঞ্জাবির সাথে লোফার এটা কিনবো আর কি। বিক্রেতারা বলছেন এবার রমজানের শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো ভিড়। ক্রেতা আকৃষ্ট করতে মূল্য ছাড়ও দিচ্ছে ব্র্যান্ডগুলো। প্রচুর পরিমাণ কালেকশন এবার আমাদের বেচাকেনা খুবই ভালো। চাঁদ রাত পর্যন্ত বেচাকেনা আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।
চিরচেনা রূপ না পেলেও বইপ্রেমীদের পদচারণা বেড়েছে ২১-এর বইমেলায়। ছুটির দিনে শিশু প্রহরের অন্যতম আকর্ষণ পাপেট শোতে মুখরিত হয় মেলা প্রাঙ্গণ। অমর ২১ বইমেলায় শিশুদের আগ্রহের কেন্দ্রে থাকে শিশু প্রহর। সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকালেই গেট খুলে দেওয়া হয় আর শুরু হয় শিশুদের হই হুল্লোড়। শিশুদের সবচেয়ে আগ্রহের আয়োজন পাপেট শো। গল্পের আসরে বাবা মায়ের হাত ধরে আসা ছোট ছোট সোনামণিদের কলকাকলিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। আমার সিসিমপুর পাপেট শো দেখতে ভালো লাগে। সুন্দর সুন্দর বই কিনতে এসেছিলাম এখানে। বইমেলা আসার জন্য অনেক আগ্রহ নিয়ে থাকি আমরা। বাচ্চাদের নিয়ে আসছি বইমেলার এই সিসিমপুর এটা দেখার জন্য। নির্বাচন ও রমজানের ভিন্ন বাস্তবতায় এবার বইমেলা শুরু হওয়ায় পাঠক সমাগম কম হওয়ার শঙ্কা কাটছেই না লেখক ও প্রকাশকদের। অন্যান্য বছরের তুলনায় এবার পাঠক অনেকটাই কম, গতকালকে একটু হ্রাস হয়েছিল। লেখকরা বলছেন বিজ্ঞান ও সায়েন্স ফিকশনের বইয়ের চেয়ে রহস্যের উপন্যাসের প্রতি ঝোঁক বেশি বর্তমান প্রজন্মের। এই প্রজন্মটা বই বিমুখ, তারা বই থেকে ডিটাচড, ফেসবুক এগুলো নিয়ে পড়ে আছে। পাঠকরা সাধারণত গল্প, উপন্যাস এ ধরনের বই পছন্দ করে। এদিকে সন্ধ্যায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আসেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তরুণদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানান তারা। তারাই তো জাতির ভবিষ্যৎ, তারাই তো। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। নরসিংদীতে ধর্ষণকারীরা নয়, ধর্ষণের শিকার কিশোরীকে হত্যা করেন তার সৎ বাবা। অপমান থেকে মুক্তি পেতেই মেয়েটিকে খুনের পরিকল্পনা করেন তিনি। এরই মধ্যে আদালতে জবানবন্দিও দিয়েছেন সৎ বাবা আশরাফ আলী। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনা নিল নতুন মোড়। ধর্ষকেরা নয়, সৎ বাবাই খুন করেন মেয়েকে। শনিবার দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। বৃহস্পতিবার বিকেলে মাধবদী থেকে সন্দেহের তালিকায় থাকা সৎ বাবা আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এই সময় বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। 10 ফেব্রুয়ারি মেয়েটি ধর্ষণের শিকার হওয়ার পর বিচারসহ নানা কারণেই সৎ মেয়ের উপর ক্ষিপ্ত হওয়ার কথা জানান আশরাফ আলী। অপমান থেকে বাঁচতে হত্যার পরিকল্পনা করেন তিনি। 25 ফেব্রুয়ারি মাধবদীর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেতে মেয়েকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ধর্ষণে অভিযুক্ত নূর মোহাম্মদ নুরা সহ অন্যদের হত্যার ঘটনায় ফাঁসানো হয়। তার মেয়ের স্বভাব চরিত্র ভালো ছিল না, সে বিভিন্ন অসামাজিক কার্যক্রমে জড়িত ছিল বলে সে বিভিন্নভাবে সে বিরক্ত ছিল, তার প্রতি অ্যানয়েড ছিল এবং সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছিল। বিধায় সে একাই সে প্ল্যান করে যে মেয়েটাকে সে মেয়ের দুনিয়া থেকে সরে দিবে। এর আগে কিশোরীকে ধর্ষণের পর হত্যার মামলায় নূর মোহাম্মদ নুরা সহ 9 জনের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেফতার করা হয় 8 জনকে। তারা এখন 8 দিনের রিমান্ডে আছেন। সময় সংবাদ, নরসিংদী। চাঁদা না দেয়ায় কক্সবাজারে স্ত্রীর সামনে ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। এদিকে জেলা সদর হাসপাতালে লিফটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক নারীর মরদেহ। স্বামী গণেশ পালের মৃত্যুতে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে কান্না যেন কিছুতেই চেপে রাখতে পারছেন না স্ত্রী নেপালি। পুলিশ বলছে নিজ বাড়ির ড্রেন নির্মাণের কাজ করছিলেন গণেশ পাল। এলাকার জিশান তার কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে জিশান সহ অজ্ঞাতনামা আরো 4 জন মিলে হামলা চালায়। গণেশ পালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার চাঁদা দিতে হবে, নাইলে তোর জান নিয়ে ফেলবো, এই বলতে বলতে পিছনে 8 জন এসে মেরে দিছে। ওদের সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি করছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এই বিষয়টার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন আর আসামি ধরার কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে গত 3 মার্চ অসুস্থ মেয়েকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন কোহিনুর আক্তার। পরদিন দুপুরে ওষুধ আনার কথা বলে নিচে নামার পর ফিরেননি তিনি। শনিবার দুপুরে হাসপাতালে দুর্গন্ধ ছড়ালে লিফটের নিচ থেকে উদ্ধার করা হয় কোহিনুরের লাশ। আমরা তো অনেকদিন আসি, কোনোদিন তো একটা মানুষ দেখা যায় না। এই মানুষকে জানমালের নিরাপত্তা নাই। কোহিনুরের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখার পরে দেখা যায় যে কি উনি 4 তলায় থাকা অবস্থায় লিফটের দরজা এরকম খুলে ভিতরে ঢুকতে চান এবং ওখানে পা দেওয়ার সাথে সাথে নিচে পড়ে যান। এই হলো ঘটনা, কিন্তু ওই সময় ওনার আশেপাশে কেউ ছিলেন না, যে কারণে এই ঘটনাটা ওনারা কেউ দেখে নাই। কোহিনুর উখিয়ার রাজাপালংয়ের দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী নুরুল ইসলাম কাতার প্রবাসী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নেপালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে জেনজি সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি
কাঠমান্ডু পোস্টের বরাতে জানা যায় রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ৬২টি আসনে জয়ী হয়েছে। প্রাথমিক গণনায় নেপালি কংগ্রেস ৮ আসন এবং সিপিএন ইউএমএল ৭ আসনে এগিয়ে। ঝাপা ৫ আসনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে ব্যাপক ব্যবধানে হারিয়েছেন বালেন্দ্র শাহ। বিসিবির প্রধান নির্বাচক হিসেবে নতুন কেউ এলে তা দেশের ক্রিকেটের জন্য হবে ইতিবাচক। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেই সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখতে চান ক্রিকেটার ইমরুল কায়েস। আবার নাকি ঘুরে ফিরে আমাদের আগেকার সিলেক্টর প্যানেলকে আমরা নিয়ে আসার প্ল্যান করছি। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা হাস্যকর একটা বিষয় হবে, কারণ বিগত 10-12 বছর ধরে একই জিনিস যদি আবার পরবর্তীতে এসে আবার সিলেকশন প্যানেলে আসে, আমার মনে হয় খুব একটা ডেভেলপ হবে না, একই ব্রেন বা একই মেন্টালিটি। সো আমার মনে হয় যে নতুনদের এখন সুযোগ দেওয়া উচিত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, ইসরায়েলে একের পর এক বিস্ফোরণ, মুহুর্মুহু বোমায় তেহরানে বাড়ছে প্রাণহানি। আক্রান্ত না হলে প্রতিবেশী দেশে আক্রমণ করবে না ইরান। রাতে বড় হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। সব জায়গায় অ্যাভেলেবেল দিচ্ছে না, এখান থেকে দিচ্ছে। ওভারলোড করে মানুষে এতগুলো তেল পরিমাণ নিচ্ছে। গভর্নমেন্টের এখানে অ্যাভেলেবেল তেল আছে। জ্বালানি নিয়ে শঙ্কায় পাম্পে গাড়ির সারি, বাড়তি চাহিদার সীমা বেঁধে দেয় বিপাকে অনেকে। উদ্বিগ্ন না হওয়ার আহ্বান মন্ত্রীর, আসছে আরো 2টি জাহাজ। এবং পরিকল্পিত জাকাত বন্টনে 10-15 বছরে দারিদ্র্য বিমোচন সম্ভব। এতিম ও আলেমদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রী। রমজানকে লাভ লোভের মাস না করার আহ্বান। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।